সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে, সেই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা অত্যন্ত একজন প্রিয় মানুষকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচিত তার সাথে। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ 1। একই সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। আপনি বেশ জানেন যে আসলে সরকার যে ডিজিটাল বাংলাদেশে যে রূপরেখা তৈরি করেছে সেটা কিন্তু বাস্তবের একেবারে এখন আর স্বপ্ন নয়, বাস্তবায়নের পথে একেবারে অনেকটা বাস্তবায়ন করে ফেলেছে আর কি। সেখানে কিন্তু ডাক ও টেলিযোগাযোগের কিন্তু অনেক বড় ভূমিকা আছে, তথ্যতে অনেক বড় ভূমিকা আছে। সরকার কতটুকু পেরেছে এবং ডিজিটাল কতটুকু ইমপ্লিমেন্টেশন করতে পারছে, বাস্তবায়ন করতে পেরেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে ওই ডাক ও টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে। জি। এর আগে দুইটি মন্ত্রণালয় ছিল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জি। আরেকটি মন্ত্রণালয় ছিল তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো এবছর এই সরকার গঠন করার পরেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো এই মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিটি, যেটা ইনফরমেশন টেলিকম কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এই টেকনোলজিকে আমাদের আসলে বিশ্ব এখন হাতের মুঠোয়। আপনার একটা স্মার্টফোন যদি আপনার কাছে থাকে তাহলে মনে করবেন যে আপনার হাতে সারা বিশ্ব আছে। ঠিক তারই ধারাবাহিকতায় বিগত সময়ে 96 থেকে 2001-এ এই টেলিযোগাযোগের প্রসার ঘটানোর জন্য বেসরকারি খাতে কিন্তু অনেকগুলো লাইসেন্স মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেওয়া হয়েছিল। এর আগে সিটিসেল নামে একটা কোম্পানি ছিল, যেটা এককভাবে, যা আপনারা মানে দেশবাসী জানে যে 1.5 লাখ টাকায় একটা ফোন, মুঠোফোন। এটা তারপরে বিল মানে গেলেও, মানে যদি আপনি কল করেন তারপরেও বিল আসে, আবার রিসিভ করলেও বিল আসে। ইনকামিং এবং আউটগোয়িং দুইটাই কিন্তু একবারে মানে খুব বিশাল অঙ্কের, যারা অনেক বড় লোক তাদের জন্য শুধু ছিল। আর আজকে আমার এই বাংলাদেশে যোগাযোগ, তথ্য প্রযুক্তির যে যোগাযোগ, সেই যোগাযোগ ব্যবস্থা একবারে এত নিচে, যারা মানে মোটামুটি চলতে পারে তার হাতেও কিন্তু একটা ফোন আছে। এবং আজকে মোবাইলের সেটের দাম 900 টাকায় সেট পাওয়া যায়। এই 900 টাকা সেট পাওয়া যায়। এবং এই সিমের দাম আগে ছিল 25-30 হাজার টাকা একটা সিম কার্ড। এখন কিন্তু ওই সিম কার্ড ফ্রি দেয়, লাইন ফ্রি দেয়, একটা জাস্ট 900 টাকা হইলে সে কিন্তু একটা। তার মানে আপনি বলছেন যে এটা ডিজিটালের একটা হচ্ছে যে মানে একটা রূপরেখা, মানে মূল তথ্য প্রযুক্তির একটা রূপরেখা। জি। এবং আপনারা দেশবাসী জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়, সে কিন্তু একজন তথ্য প্রযুক্তিবিদ, এবং তার একটা বড় ধরনের সাপোর্ট এই ডিজিটাল বাংলাদেশের জন্য একটা সহায়ক। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু কাজ করছি। এবং আজকে দেখেন এই টেন্ডারের বিগত দিনে দেখেছি, আমরা শুনেছি টেন্ডারের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা, দুর্নীতি। যাই হোক, আমি ই কমার্স, ই টেন্ডার, মানে সবগুলোই কিন্তু আপনার ঘরে বসে থেকে কিন্তু ইচ্ছা করলে আপনি টেন্ডার ড্রপিং করতে পারেন। আপনার কারো অফিসে যাওয়ার দরকার নাই, কাগজপত্র নিয়ে মানে বুঝাই করে নিয়ে লোকজন নিয়ে গিয়ে টেন্ডার ড্রপ করার কোনো প্রয়োজন নেই। মাননীয় এমপি, আপনার একটি কথা মনে আছে বেশ ভালো করে, সেটি হচ্ছে যে যখন সরকার কিন্তু ডিজিটালের কথা বলেছিল তখন কিন্তু সাবেক বিরোধী দল, বর্তমান না, সাবেক বিরোধী দল কিন্তু এটা নিয়ে কিন্তু হাস্যরস্য করছিল যে আসলে এটা কিভাবে সম্ভব। কিন্তু সরকার কিন্তু আসলে দেখিয়ে দিয়েছে যে প্রতিটি সেক্টরে যে আসলে ডিজিটালাইজেশন করার যে প্রক্রিয়া এবং বাস্তবায়ন করেছে যে অনেকগুলো সেক্টরে, সেটা কিন্তু সরকার কিন্তু দেখিয়েছে। কিন্তু আপনারা মন মানসিকতা হইল সবচেয়ে বড় আদালত, মানে মনের আদালত সবচেয়ে বড় আদালত। তাদের মনের আদালতের মধ্যে ছিল যে আমরা একা খাবো, একা বড় লোক হব, এবং কাউকে সুযোগ দেব না, নিজেদেরকে নিয়ে বাঁচবো, নিজেরাই সুন্দর, নিজেরাই ভালোভাবে চলবো, হাওয়া ভবন দিয়েই আমরা শাসন করব। আচ্ছা, আমরা কিন্তু ওখান থেকে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলার প্রধানমন্ত্রী নন, আমি মনে করি তিনি একজন মা। সেই হিসেবে নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে এই ডিজিটাল পদ্ধতি যেটা, এবং
সজীব ওয়াজেদ জয়, সে এক তথ্য প্রযুক্তিবিদ, তার মাথায় ছিল যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপদান করতে হবে, এবং ডিজিটাল বাংলাদেশ মানে শুধু ডিজিটাল দিয়ে সবকিছু না, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়েই কিন্তু, এবং এটাকে প্রসার ঘটাতে হবে, এক জায়গায় না, সেন্ট্রালাইজ করতে হবে। তারই প্রেক্ষিতে কিন্তু এটা হয়েছে, তাদের মাথায় কিন্তু এটা ছিল না। মাননীয় এমপি, যেটি এখনো আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তির কথা আপনি বলছেন, এখনো কিন্তু আমরা দেখি যে কম্পিউটার যন্ত্রাংশ দাম কিন্তু আমরা দেখছি এই বাজেটেও কিন্তু আমাদের কিন্তু অনেক বাড়ানো হয়েছে। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে মানুষ যদি সুযোগ সুবিধা পেতে হয়, আপনি যদি টেকনোলজিতে আরো বেশি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিন্তু এগুলো কিন্তু সরকার কিন্তু যে আপনার যে বেড বসাচ্ছেন সেটাকে কমিয়ে আনতে হবে, কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। কিন্তু আসলে আমাদের কাঁচামালের দাম, সেটা যেটা আমাদের দেশে উৎপাদন হয় সেটার দাম অবশ্যই ট্যাক্স কমাতে হবে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমরা রিকোয়েস্ট করেছি ইতিমধ্যে যে মোবাইলের এবং যেগুলো আমাদের খুব নিত্য প্রয়োজনীয়, এখন আসলে ওই আগে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল মাছ তরকারি ইত্যাদি, এখন আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস হলো আমাদের তথ্য প্রযুক্তি। কারণ এখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে যেমন আমাদের যে মোবাইলের যে একটা ট্যাক্স আরোপ করা হয়েছিল, আমরা সেটাকে প্রত্যাহার করার জন্য আমরা বলেছি যে 5,000 টাকার উপরে যে ফোনগুলো থাকবে ওখানে আমরা একটা মোটামুটি একটা ট্যাক্স, 10,000 টাকার উপরে যেগুলো হবে, যেমন আমি 50,000 টাকায় একটা সেট কিনতে পারবো, কিন্তু আমার গ্রামের গরিব মানুষ সে কিন্তু 50,000 টাকা একসাথে দেখেও নাই কখনো, কিন্তু সে তার ইচ্ছা একটা মোটো ফোন ইউজ করবে, একটা মোবাইল ফোন ইউজ করবে, সে 900 টাকা দিয়ে ফোন কিনবে, বাস ফিনিশ। এটার মধ্যে কোনো ট্যাক্স আরোপ করা হবে না। এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি। আমার বিশ্বাস অবশ্যই এই তথ্য প্রযুক্তির উপর যে মানে ট্যাক্স আরোপ করা হয়েছে সেগুলা অধিকাংশগুলা কমে আসবে এবং কমবে। আপনি ই টেন্ডারের কথা বলছেন, অন্যান্য ক্ষেত্রে ই বিজনেসের কথা বলছেন, সেটা কিন্তু আসলে আমরা এখনো কিন্তু অনেকটাই কিন্তু কাগজে কলমে কিন্তু দেখছি, বাট বাস্তবে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটা মানে সেটার স্কোপ দেখতে পাচ্ছি না, যে বা ব্যবহার দেখতে পাচ্ছি না। কিন্তু তো আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে যে আপনাদের ভিশনও কিন্তু 2041 কিন্তু মাননীয় এমপি, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি এটাকে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য? সেই জন্যই অলরেডি শুরু আমরা করেছি যে আমরা আইটি পার্ক করছি, মানে আমাদের মানে তথ্য প্রযুক্তির প্রসার যখন আপনার সবাই জানবে, তথ্য প্রযুক্তি সম্বন্ধে একটা কম্পিউটার যখন একজন চালাতে পারবে, তখনই সে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। ব্যবহারের উপযোগী কয়টা মানুষ আমাদের আছে? আমাদের এখন আমাদের প্রতিযোগিতা যে সুশিক্ষায় শিক্ষিত করে তথ্য প্রযুক্তি নির্ভর মানুষ গড়তে হবে আমাদের। আচ্ছা, এবং সেই মানুষটি গড়ার জন্যই তাকে ইউনিভার্সিটির পড়ার দরকার নেই। আচ্ছা, সে কিন্তু ঘরে বসে সেটা করতে পারবে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে কম্পিউটার প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষক নিয়োগ করা হয়েছে। এটা আগে ছিল না, আমরা শুরু করেছি। তো শুরু যেহেতু আমরা করেছি, অবশ্যই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের ডাক দিয়েছেন এবং বঙ্গবন্ধু সোনার বাংলা, সেটা অবশ্যই গড়ে উঠবে। এই কথাগুলো শুনবো, ছোট্ট একটা বিরতিতে যাব। তার আগে সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস বাংলাদেশ লিমিটেড উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠান। অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, মোয়াজ্জেম হোসেন রতন, মাননীয় সংসদ সদস্য। আপনি যেটা বলছিলেন যে মন্ত্রণালয় সম্পর্কে এখন নিয়ে আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে, এই মন্ত্রণালয়ে কিভাবে কাজের পরিধি বৃদ্ধি করছেন আর কি? মন্ত্রণালয়ে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন, আমাদের তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বে আছেন। সে অত্যন্ত মানে তথ্য প্রযুক্তি অভিজ্ঞ না হলেও সে অভিজ্ঞতা অর্জন করছেন এবং সে খুব পজিটিভ মাইন্ডেড। সেই জন্য আমরাও তাকে সহায়তা করছি। আমার সাধ্যমতো আমার যতটুকু মানে মেধা, সেটাকে আমি চেষ্টা করছি এই মন্ত্রণালয়ে যাতে আমাদের সংসদীয় কমিটির যারা আছেন সকলেই আমরা কিন্তু সাপোর্ট দিচ্ছি যে আমাদের এই বাংলাদেশ হবে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধপূর্ণ তথ্য প্রযুক্তির বাংলাদেশ। এবং আমরা আজকে লার্নিং এন্ড আর্নিং ট্রেনিং, যেটা ঘরে বসে টাকা কিন্তু উপার্জন করা যায়, এই যে প্রজেক্টটা আমাদের, এটা গ্রামের ছেলেরা যারা ম্যাট্রিক
পাশ করেছে, জি অন্তত ইংরেজি একটু পড়তে পারে, জি লিখতে পারে এবং বুঝতে পারে, জি। ঠিক এই তাদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি এই মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা একটু এলাকার দিকে যাচ্ছিলাম আর কি, যে আসলে আপনার এলাকায় এখন কিভাবে কাজ করছেন এবং কি কি প্রতিবন্ধকতা আছে এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। আমার নির্বাচনী এলাকা বিশাল বড় এলাকা, যেটা প্রায় 2200 বর্গ কিলোমিটার এরিয়া, যেটা বাংলাদেশের অন্য কোনো নির্বাচনী এলাকা আছে কিনা, কারণ আমার এলাকায় আছে আতাঙ্গর হাওয়ার বাওয়ারের এলাকা। জি এবং এই এলাকায় উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট করা অত্যন্ত দুষ্কর ব্যাপার। তারপরেও আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে বিগত 5 বছরে, এটা আমার মানে মনে হয় না অন্য কোনো এলাকায় হয়েছে কিনা, আমার জানা নেই। আচ্ছা, এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমার নির্বাচনী এলাকার আপনি গত 5টি বছর মাননীয় সংসদ সদস্য ছিলেন, এখন আবার হয়েছেন মাননীয়, সেক্ষেত্রে হচ্ছে যে এলাকায় আর কি কি কাজগুলো এখন করতে চাচ্ছেন এবং প্রতিবন্ধকতা গুলো কি আছে বলে আপনি মনে করছেন? আমার নির্বাচনী এলাকায় এখন আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আরো উন্নত অলরেডি শুরু হয়েছে, এটাকে আমরা শেষ করি। তার মানে আপনি মনে করছেন যে আপনার এলাকার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো একটা অবস্থানে আছে বর্তমানে, মানে চলছে, চলমান। এবং বিগত 5 বছর যে উন্নয়ন হয়েছে সেটা মানে অনেক বেশি, যেটা প্রায় 1000 এলাকা থেকে আপনি বলছেন আমি মনে করি। কারণ আমার এলাকায়, নির্বাচনী এলাকায় 1 কিলোমিটার রাস্তা করলে 5 কোটি টাকা লাগে। আচ্ছা। অন্য এলাকায় 1 কিলোমিটার রাস্তা করলে লাগে 60 লাখ টাকা। আচ্ছা। তো সেই হিসাবে আমার ধর্মবর্ষা থেকে সুনামগঞ্জের যে রাস্তা এবং ধর্মবর্ষা থেকে বর্ডার রোড, যেটা ধর্মবর্ষা, মহিষকলা এবং টেকেরঘাট হয়ে সুনামগঞ্জের রাস্তা, এবং আমার নির্বাচন এলাকায় শুধু মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট প্রজেক্ট, যেটা ডিরিফ, সেই প্রকল্পের মাধ্যমে আমার নির্বাচন এলাকায় 16টা ব্রিজ হচ্ছে, যেটা 100 মিটারের উপরের ব্রিজ। আচ্ছা। যেটা আমার জাদুঘাটা নদীর উপর একটা মডেল ব্রিজ হচ্ছে, 856 কিলোমিটার ব্রিজ, যেটা বাংলাদেশে একটা ব্রিজ, সেটি আমার এলাকা হচ্ছে। সেই জন্য আমি অবশ্যই আমি গর্বিত, মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার যে এলাকার যে আরো রাস্তাঘাট যেগুলা হওয়া উচিত, এবং আমার সেগুলা অবশ্যই হচ্ছে। এবং মধ্যনগর একটা উপজেলার মানুষের মধ্যনগর উপজেলা চাই, এর যে একটা গণদাবি, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমাদের প্রয়াত আব্দুল সামাদ আজাদ সাহেব আমার বেশ কতবার গিয়েছেন এই মধ্যনগরে। সেই উনি তখন কমিটমেন্ট দিয়েছিলেন মধ্যনগর একটা উপজেলার জন্য। সেই উপজেলাটি মানে করার জন্য নেকার পর্যন্ত গিয়েছিল, পরে বিএনপি জোট সরকারের আমলে সেটা বাতিল হয়ে যায়। ঠিক এখানে একটা হসপিটাল হওয়ার কথা, তো সেটাও বাতিল হয়ে যায়। এইগুলা কিন্তু আমরা করতে, হসপিটালগুলো আমরা কাজটা শুরু করতে পারছি কিছুদিনের মধ্যে, এবং উপজেলাটা এখনো বাস্তবায়ন আমরা করতে পারিনি। এই ব্যাপারে আমি অবশ্যই এই আমার নির্বাচনী এলাকায় মধ্যনগর একটা উপজেলা আমাদের হওয়া উচিত, এবং এখানে প্রশাসনিক থানা আছে, সবকিছু আছে। আচ্ছা। তো এই ব্যাপারে এইটা আমাদের মধ্যনগরবাসীর একটা গণদাবি। পাশাপাশি আমার এলাকায় বিদ্যুতের যে ভাটি এলাকা, হ্যাঁ ভাটি এলাকা, সেই হিসেবে ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি না। ইচ্ছা করলে প্রতিবন্ধকতা আছে, অর্থনৈতিক ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে কিন্তু মানে বৈরী আবহাওয়া, এবং আমাদের হাওয়ার বাওয়ারে তো বুঝেনি যে এই বর্ষাকাল আমাদের কি অনেক মানুষ কিন্তু মানে খুব টেনশনে থাকে যে তার ভারী নিয়ে ভেঙে যায়, তার কি মানে কোনো ক্ষতি হয়ে যায়, নৌকা কি ডুবে যায়, এই টেনশন থাকেই। আমরা কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে কিন্তু এই আমার নির্বাচনী এলাকার মানুষ বড় হয়েছে, এবং সেই প্রকৃতিকে মানে আর মানে যাতে কোনো সমস্যা না হয় এই ব্যাপারে কিন্তু অন্য অন্য এলাকা থেকে আমার এলাকার স্কুলগুলোকে একটা নতুন প্যাটার্নে করা হয়েছে। নিচতলাটা কিন্তু খালি রেখে উপরে কিন্তু ভার্টিক্যাল এক্সটেনশন করা হয়েছে। পাশাপাশি আমার নির্বাচন এলাকায় বেলিস প্রোটেকশন ওয়াল, যেটা বিলিস প্রোটেকশন হলো গ্রামে যখন হাওয়ারের মাঝখানে একটা বাড়ি, ওটা চতুর্দিকে কিন্তু ওয়াল করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা প্রায় 122টি গ্রামকে আমরা বিলিস প্রোটেকশন ওয়ালের আওতায় আনতে পেরেছি। আচ্ছা, এটা কি মন্ত্রণালয় থেকে নাকি বিদেশি কোনো সহায়তা? না না, অবশ্যই সরকারের, শতভাগ সরকারের সহায়তায়, এবং এলজিডি মন্ত্রণালয় এসে করছে। আমার এলাকার নির্বাচনে এলজিডি মাধ্যমে কাজগুলো হচ্ছে। মাননীয় এমপি, আরেকটি বিষয় হচ্ছে যে আমি আগেই বলেছি যে আমাদের ভিশন কিন্তু দুটি, কিন্তু 21 এবং 41 দুটোকে বাস্তবায়ন করতে হবে, কারণ সরকার কিন্তু কমিটমেন্ট দিয়েছে দুটোকে বাস্তবায়ন করার জন্য। এখন এগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে এবং প্রতিবন্ধকতাগুলো কি আছে বলে আপনি মনে করছেন? কারণ আমরা কিন্তু বলেছি ভালো কাজের কিন্তু আমরা আলোচনা করব, খারাপ কাজের জন্য আমরা সমালোচনা করব। আপনি কি মনে করছেন এটিকে? অবশ্যই আমাদের সরকারের যেভাবে চলমান কমিটমেন্ট আছে, আমাদের যে কমিটমেন্টগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত যত্নবান। হুম, হুম। আমাদের এমপিদের যে কমিটমেন্ট থাকে, জি বিভিন্ন আমাদের মানে সামাজিক কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো পুরো করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের সকলকে কিন্তু সতর্ক করেন। শিওর। এবং এই ব্যাপারে আমরাও, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত যত্নবান। আমি চেষ্টা করি জি যে কমিটমেন্ট, এলাকার উন্নয়ন বলেন, সামাজিক কমিটমেন্ট, যে কোনো কমিটমেন্ট এটাকে বাস্তবায়ন করা, এটা আমরা দৃঢ় প্রত্যয় নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। জি এবং আমরা যে এই প্রত্যয়টা যদি আমাদের অব্যাহত থাকে, অবশ্যই আমাদের 2021 সাল এবং 2041 সাল জি এই ভিশন আমাদের অবশ্যই জি পূরণ হবে। বাংলাদেশ হবে একটা সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ। জি অসংখ্য ধন্যবাদ মাননীয় এমপি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মোহনার পরিবারকে এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়ন সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত থাকেন, আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।